টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠানে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটিও নিয়ে একটি আমাদের যারা ইমিগ্রেন্ট কমিউনিটিতে ভেতরে আমরা আছি তাদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, কারো কারো ক্ষেত্রে ভয়ের বিষয়টা দেখা যাচ্ছে। সে বিষয়টি আমরা কথা বলবো, অর্থাৎ পাবলিক চার্জ অর্থাৎ আগামী 18ই সেপ্টেম্বর থেকে কার্যকর হবে পাবলিক চার্জের যে নতুন যে নিয়ম বা রুল যেটি আসছে সেটি কার্যকর হওয়ার কথা রয়েছে। এর প্রেক্ষিতে কারা ঝুঁকিতে আছেন বা কারা অব্যাহতি পাবেন, কিংবা গ্রিন কার্ড আবেদনকারীদের ক্ষেত্রে কী ধরনের করণীয় হবে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এবং নতুন নিয়মে এই গ্রিন কার্ড পাওয়াটা কি কঠিন হয়ে যাবে নাকি সহজ হয়ে যাবে, এই বিস্তারিত বিষয়গুলো আজকের এই অনুষ্ঠানে আলোচনা করবে। এবং হাতে যদি সময় থাকে তাহলে যে বিষয়টি নিয়ে আরও কথা হচ্ছে সেটি হচ্ছে $100,000 যে ইমিগ্র্যান্ট ভিসা যেটা বন্ডের প্রস্তাব করা হয়েছে, আদৌ কি এটা বাস্তবিকভাবেই এটা কি কোনো নিয়ম হয়েছে না প্রস্তাব হয়েছে, নাকি সব দেশের ক্ষেত্রে সবার ক্ষেত্রে, নাকি মাত্র কয়েকটি দেশের উপর একটি পাইলট প্রোগ্রাম হিসেবে এটিকে উপস্থাপন করা হবে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে যদি এটা হাতে সময় থাকে তাহলে আমরা আলোচনা করব। কারণ সুপ্রিয় দর্শক, আপনারা তো অনেক প্রশ্ন করেন এই অনুষ্ঠানে, ফেসবুকে এবং টেলিফোনে দুটো মাধ্যমেই আপনারা করেন। সুতরাং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়াটাও আমাদের জন্য অত্যন্ত দায়িত্ব বলে মনে করি। সে কারণে আমরা হয়তো বিষয়ভিত্তিক আলোচনাটা অত বেশি করতে পারি না, তারপরও হাতে সময় রেখে দিয়ে আমরা যদি আলোচনা করার মতো সুযোগ আসে। সুপ্রিয় দর্শক, এই সব দুটো যে বিষয় আমরা বললাম, এই বিষয়ের উপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে কিংবা ইমিগ্রেশন সংক্রান্ত যে কোনো ধরনের প্রশ্নই থাক না কেন, সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধায় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনারা আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি খায়রুল বাশার, ইএসকিউ অ্যাটর্নি খায়রুল বাশার, আপনাকে স্বাগত। ধন্যবাদ টিভিএন 24-কে আমাকে ইনভাইট করার জন্য, আপনার আজকের এই অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। জানি অনেক ব্যস্ত থাকেন আপনারা, সারাদিন সব রকম ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং রাত্রিবেলা, এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের ধোঁয়াশা, ভয়, ভীতি, আশঙ্কা, তার থেকেও বেশি বিষয় হচ্ছে যে আমাদের বর্তমান যে সোশ্যাল মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে ফেসবুকে নানান ধরনের উল্টাপাল্টা কথা, একেবারে সহজ যদি ভাষায় আমরা বলি, কিছু মিশ্র বা বিভ্রান্তিমূলক সংবাদ দেওয়া হয় যেগুলোর কোনো আদৌ ভিত্তি থাকে না। সে সমস্ত কারণেই আসলে আমাদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়। সেই বিষয়টি আপনার মাধ্যমে আজকে আমরা বিস্তারিতভাবে খোলাখুলি আলোচনা করব। প্রথমে আপনার কাছে আমি জানতে চাইব যে আগামী 18ই সেপ্টেম্বর 2026 থেকে যে কার্যকর হতে যাওয়া যে পাবলিক চার্জ রুল, এটা আসলে কি আপনার কাছে একটু জানতে চাইব। এবং আগের নিয়মের থেকে, অর্থাৎ যেটা আমরা দেখেছি 2020 সালে, যেটি 16 জুলাই তারিখে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং 2022 সালের যে পাবলিক চার্জ সংক্রান্ত নিয়মটি বাতিল করে চূড়ান্ত নির্দেশিকা জারি করেছিল, সেটার সাথে কি পার্থক্য আছে, এবং এই নতুন নিয়মে ঠিক কোন ধরনের গ্রিন কার্ড আবেদনকারীরা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন, তারা কারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে রয়েছেন। অ্যাটর্নি খায়রুল বাশার। ধন্যবাদ রানা ভাই। প্রথমে ইফ ইউ অ্যালাউ মি, আমি একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। হোয়াট ইজ পাবলিক চার্জ, কখন থেকে এটা শুরু হলো? সো প্রথমে 1882 থেকেই এটা ইমিগ্রেশন অ্যাক্ট থেকে 140 ইয়ার্স অলমোস্ট, তখন এটা বুকস ছিল, বাট এটা কোডিফাইড হয়নি প্রথমে, মানে সুপ্ত অবস্থায় ছিল। তো ফাইনালি এটা 96-এ INA সেকশন 221
A4-এ কোডিফাই হয়, যার মাধ্যমে এই কনসুলার যারা ভিসা নিয়ে আসবে তাদের জন্য এই পাবলিক চার্জের ডেফিনেশনটা কয়েকটা, যেমন দুইটা অপশন ছিল, ক্যাশ ওয়েলফেয়ার এবং লং টার্ম ইনস্টিটিউশনালাইজেশন। যারা থাকবেন তারাই শুধু এই চার্জের অধীনে থাকতেন। পরবর্তীতে এটা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে ফাইনালি 99-এ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যখন প্রথম আসে, তাদের অ্যাডমিনিস্ট্রেশন চেষ্টা করছিল ইন্ট্রোডিউস করার জন্য আপনার টার্ম রুল হলো মেডিকেড, স্ন্যাপ অ্যান্ড লং টার্ম ইনস্টিটিউশনাল কেয়ার। এরা যারা বেনিফিট নিত তাদের চেষ্টা করছিল যাতে ডিসকোয়ালিফাই করে ইমিগ্রেন্ট ভিসা থেকে। পরবর্তীতে বাইডেন আসলো, ইলেক্টেড হওয়ার পরে এটা 2020-তে 2020 সালে সে এটা বাতিল করে শুধু আনলো কি ক্যাশ যারা অ্যাসিস্ট্যান্স নিতেন আর লং টার্ম কেয়ার, এই দুটোই ছিল। বাট এটা কখনো প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট হয় নাই। ফাইনালি 2026-এ এখন যেটা আমরা সবাই সম্মুখীন হচ্ছে বিভিন্ন প্রশ্নের, 2026-এর 18 সেপ্টেম্বর থেকে যেটা কার্যকরী হতে যাচ্ছে, এটা হচ্ছে ব্রড মানে আপনার কংগ্রেশনাল ইন্টেন্ট যা ছিল এটার বাইরে, যেমন কনসুলার অফিসারকে এবং ভিসা অফিসারকে ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে দিল কি ওরা কনসিডার করবে পাবলিক চার্জের জন্য। এছাড়া আগে ছিল অনলি আপনি যদি 864 দিতেন, স্পন্সর যদি দেওয়া হতো তাহলে এটা আপনার ওভারকাম করতে পারতেন। এখন বলছেন না, 864 যেটা স্পন্সরের আমরা এফিডেভিট বলি, দ্যাটস নট এনাফ, এটা দিয়ে হবে না, এবং আমরা এইগুলো কনসিডার করব। কনসিডারেশনের মধ্যে যেমন হলো অ্যাপ্লিকেন্ট যেই আমেরিকায় আসবে, তার এজ, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, তার জব ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সেই ওয়েদার, সেই আমেরিকায় সে গভর্নমেন্টের পাবলিক চার্জের উপর নির্ভরশীল হবে কিনা, এটা যাচাই করার জন্য তাদের যথেষ্ট ডিসক্রিশনারি পাওয়ার দিল, হুইচ ইজ গোনা বি এফেক্টিভ ফ্রম কামিং সেপ্টেম্বর 18 তারিখ থেকে। এখন সেটা ক্ষেত্রে যে প্রশ্নটি আপনাকে আমি করেছিলাম যে এটুকু আমরা জানলাম পাবলিক চার্জটা আসলে কি, সেটা আপনি ব্যাখ্যা করলেন। তো এই নতুন নিয়মে ঠিক কোন ধরনের গ্রিন কার্ড আবেদনকারীরা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারেন বা কারা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিতে থাকবেন বলে আপনি মনে করেন? যেমন ধরেন যারা এখানে অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস করবেন, ম্যারেজ বেসড হতে পারে, আদার ক্যাটাগরিতে হতে পারে, এবং ইমিগ্রেশন কনসুলার প্রসেস করে বিভিন্ন কান্ট্রি থেকে ইমিগ্রেন্ট ভিসা নিয়ে কনসুলারের জন্য সম্মুখীন হবেন, তারা ঝুঁকিতে থাকবেন। এখন এটার মধ্যে সবাইকে ঝুঁকিতে থাকবেন না, তারা কনসিডার করবে এই যে আমি আগে বলেছিলাম এইজ, তারপর আপনার ওয়েলথ, আপনি এখানে এসে কি সেলফ সাফিসিয়েন্ট হতে পারবেন কিনা, এইসব ওরা বিবেচনা করবে। টোটাল নট অনলি ওয়ান ফ্যাক্টরস, টোটাল সার্কামস্টেন্সেস নিয়ে আমরা আমি বলি টোটালিটি অফ সার্কামস্টেন্সেস সবগুলো নিয়ে বিবেচনা করার পরে তারা ঝুঁকিতে থাকবে। এখন ঝুঁকিতে কারা থাকবে আমি যদি বলি, যারা একটু লো ইনকাম ফ্যামিলিতে আছে তাদের ঝুঁকিতে সম্ভাবনা আছে, এবং যাদের একটু বয়স বেশি, বয়স্ক যারা 65-এর উপরে হতে পারে, উনি তেমনি রিটায়ার্ড, এখানে এসে হয়তো বা পাবলিক বেনিফিট নিতে পারে, যার কারণে ওরা ঝুঁকিতে থাকতে পারেন। এমনকি যারা বিভিন্ন রোগে আছেন, টার্মিনাল পেশেন্ট থাকতে পারে, মেন্টালি ইল থাকতে পারে, এইসব ইমিগ্রেন্ট অ্যাপ্লিকেন্টরা একটু ঝুঁকিতে থাকবেন গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে যদি ইমপ্লিমেন্ট হয়। তো অনেকেই জানতে চান যে কোন কোন সরকারি সুবিধা বা পাবলিক বেনিফিটস যেটা আজ গ্রহণ যদি করে তাহলে এই পাবলিক চার্জ হিসেবে বিবেচিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে, কোনগুলো নিলে স্পেসিফিক করে যদি বলেন তাহলে অনেকেই জিজ্ঞাসা করেন যে আমি হোম কেয়ার নেই বা এইটা নেই, এটা কি পাবলিক চার্জের মধ্যে পড়ে কিনা। আসলে কোন বিষয়গুলো অর্থাৎ কোন সুবিধাগুলো সরকারের কাছ থেকে নিলে সেটি পাবলিক বেনিফিট বা পাবলিক চার্জের মধ্যে পড়বে? ওয়েল আগে ছিল তো ডেফিনেট 2-3টা টার্ম ছিল, এখন ওয়াইড টার্মস, এরা বর্তমানে ওরা পার্টিকুলার কোনো টার্ম এখনো পাবলিশ করে নাই। তবে আমরা সাসপেক্ট করছি যেমন ধরো লং টার্ম কেয়ারে যারা ইনস্টিটিউশনালাইজেশনে থাকেন তাদের ক্ষেত্রে, যেমন যারা ফুড স্ট্যাম্প নেন, এইসব
তারপর আপনার ওই যে স্ন্যাপ যেটা বলি আমরা এটা স্ন্যাপই তো ফুড স্ট্যাম্প, এইসব বেনিফিট যারা হাউজিং অ্যাসিস্ট্যান্স যেমন ক্যাশ অ্যাসিস্ট্যান্স এগুলো যারা নেন তাদের ক্ষেত্রে হয়তো বা এই রুলটা ওরা অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করবে। মানে যে বিশেষ করে যারা ক্যাশ অ্যাসিস্ট্যান্স দিচ্ছেন এবং সরকারি খরচে দীর্ঘমেয়াদী প্রাতিষ্ঠানিক যত্ন বা সেবা গ্রহণ লং টার্ম যেটা ইনস্টিটিউশনালাইজেশন যেটাকে আমরা বলি, ফর এক্সাম্পল নার্সিং হোম যদি সেগুলোর ক্ষেত্রে হয়তো একটু সমস্যা হতে পারে। তাহলে সেক্ষেত্রে যদি একটু হন যে অনেকেই এটাও বলেন যে তাহলে কোন সুবিধাগুলো মানে এই পাবলিক চার্জের আওতায় পড়বে না, এরকম কি আপনার বলতে পারবেন? যে নিশ্চয়ই আপনার কাছে এই তথ্য আছে যে এইগুলো গ্রহণ করা যাবে গেলে কিছু হবে, যেমন ফুড স্ট্যাম্পের কথা বললেন, কেয়ার গিভারের কথা বললেন, এই ধরনের কোন যেগুলো নিলে পাবলিক অ্যাসিস্ট্যান্সের মধ্যে পড়বে না সেটা কি একটু এর মধ্যে যেমন ধরেন উইক বলি আমরা, ফ্যামিলি যেটা উইক আছে, তারপর ইমার্জেন্সি মেডিকেইড আছে, তারপর আপনার আনএমপ্লয়মেন্ট বেনিফিট আছে, ফর এক্সাম্পল চাইল্ড কেয়ার বেনিফিট আছে, এইসব আপনার চাইল্ড পাবলিক চার্জ ডেফিনেশন আসবে না, কারণ এগুলো তো প্রয়োজনীয় জিনিস। আনএমপ্লয়মেন্ট বলে এটা তার বছর বা বছর নেবে না, হয়তো 2 মাস 4 মাস পর্যন্ত নেবে, সুতরাং এটা হতেই পারে। তো 18 সেপ্টেম্বর 2026 যেটা আমরা বললাম, তো এর আগে যারা গ্রিন কার্ডের আবেদন করেছেন এবং যাদের আবেদন এখনো পেন্ডিং আছে তাদের ক্ষেত্রে কোন নিয়ম প্রযোজ্য হবে, পুরনোটা নাকি নতুন? সাধারণত যখন রুল অ্যাপ্লাই করে এখানে এইসব দেশের কোনো নতুন আইন হয়, এটা আমরা বলি প্রসপেক্টিভলি, যেদিন থেকে আইনটা ইমপ্লিমেন্ট হবে সেদিন থেকে গোয়িং ফরওয়ার্ড এফেক্ট হবে। তো এখন যারা আগে করে রেখেছেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য না, যদি ল এর মধ্যে ট্রানজিশন ওয়ার্ডটা ইউজ না করে, যেটা আমরা বলি যে রেট্রোস্পেক্টিভ এফেক্ট না, এটা হওয়ার সম্ভাবনা না, এটা আমরা ডেফিনিশনের মধ্যে দেখি নাই কখনো। সুতরাং যারা আগে এখন অ্যাপ্লাই করে আছেন তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। আচ্ছা, তো তাদের মানে এখন অর্থাৎ এই 26-এ যেটা আমরা বললাম সেপ্টেম্বর থেকে, যখন 18 সেপ্টেম্বর থেকে যখন কার্যকরী হবে তখন থেকে হয়তো এই যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হওয়ার মানে সুযোগ আছে। তারপরে আমরা বলবো না যে এটা হবেই, কারণ আমরা তো দেখছি যে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন যখনই যে আদেশ বা নির্দেশ বা এক্সিকিউটিভ অর্ডার যেটাই দিক না কেন সবগুলোর বিরুদ্ধেই মামলা হয় এবং মামলা হলে সেটা স্থগিত হয়ে যাচ্ছে, এরকম ঘটনা আছে। তো এক্ষেত্রেও হয়তো হতে পারে, এরকম হতে পারে। তো ইউএসসিআইএস একজন আবেদনকারী যিনি পাবলিক চার্জ হওয়ার সম্ভাবনা আছে কি না বা নিয়েছে কি না তা নির্ধারণ করার ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনা করবে? যেমন কি যদি তার হয়তো তার ইনকামটা, তার সম্পদ কি আছে, শিক্ষা কি, চাকরি, স্বাস্থ্য, পরিবারের আকার ইত্যাদি, এই ধরনের কোন কোন বিষয়গুলো তারা বিবেচনায় আনতে পারে? অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লাই করবে তাদের অবশ্যই তাদের নিজের যখন অ্যাপ্লিকেশন করবেন এর আগে যেসব বেনিফিট নিয়েছেন ওগুলো সব নিয়ে আপনারা ডকুমেন্টেড করবেন, কি কি নিয়েছেন। আপনারা যখন অ্যাপ্লাই করবেন একজন অভিজ্ঞ আইনজীবী বা আপনারা যারা বুঝেন এইসব পাবলিক কেয়ারের তাদের সাথে বসে আপনার ফাইলটা রিভিউ করবেন। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো এক সময়, আমি এক্সাম্পল দিতে পারি, কোনো এক সময় কেউ যদি মেডিকেলের কোনো বেনিফিট নিয়ে থাকে, আনপেইড মেডিকেল বিল থেকে থাকে, নট ইমার্জেন্সি রেগুলার, মেবি ইট কনসিডার এজ এ পাবলিক চার্জ, যেহেতু এটা গভর্নমেন্টে আপনার বিলটা পেমেন্ট করলো, নট ইমার্জেন্সির জন্য ইজ কাভার্ড। সো এগুলো আপনাদের কনসিডারে আনতে হবে। এবং এর মধ্যে যদি আপনি কোনো সময় প্রিভিয়াসলি হাউজিং অ্যাসিস্ট্যান্ট নিয়ে থাকেন, সেকশন 8-এর সুবিধা নিয়ে থাকেন, এইসব আপনাদের কনসিডারে আনতে হবে। এই বিষয়গুলো দেখতে হবে এবং তারা দেখবে সেই বিষয়গুলো দেখে হয়তো যাদের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল হওয়ার তাদের ক্ষেত্রে হয়তো এগুলো হবে, বাকিরা আওতার বাইরে থাকবে। তো আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে একজন স্পন্সরের এফিডেভিট অফ সাপোর্ট, যেটা ফর্ম I-864, এটা কি এখনো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটার ফলে, বা নাকি নতুন নিয়মের গুরুত্বটা কমে আসবে? Well, 864 is a mandatory. যিনি স্পন্সর করবেন, যিনি অ্যাপ্লাই করেন, তার তো অবশ্যই আপনার 864 দিতেই হবে। বাট
এটা নিয়ে এটা ইটস নট এ ফাইনাল ডিটারমিনেশন। এটা বাইরে তখন দেখবে আপনার পাবলিক চার্জের আওতায় যিনি অ্যাপ্লিকেন্ট, যিনি আসবেন, উনি পড়েন কিনা। সো 864 এর আপনি যে স্পন্সরের এফিডেভিট বলছেন, এটার ভূমিকা অবশ্যই থাকবে। প্লাস দে উইল কনসিডার, এটা কনসিডার করার পরে তারপর আপনার আদার ফ্যাক্টরগুলোর বিবেচনাতে আনবে এখন। আচ্ছা, তো যারা বর্তমানে মেডিকেড নিচ্ছেন, স্ন্যাপের কথা আপনি বলেছেন, যারা মেডিকেড নিচ্ছেন বা অন্যান্য সরকারি সুবিধা নিচ্ছেন, তারা কি মানে এই যে পাবলিক চার্জের যে বিষয়টি আসছে, তাদেরকে কি আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে, বা এখন তাদের কি করা উচিত বলে আপনার কাছে আপনি মনে করেন? না, আমার মনে হয় তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। যেহেতু মেডিকেড যারা নিচ্ছেন, যিনি অ্যাপ্লাই করবেন অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস অ্যাপ্লিক্যান্ট, ওনার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। নট যে স্পন্সর যিনি অ্যাপ্লাই করছেন, যার জন্য আমি অ্যাপ্লাই করলাম, ফর এক্সাম্পল আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করলাম, আমি মেডিকেড নিচ্ছি, ইটস নট কনসিডার্ড অ্যাজ এ পাবলিক চার্জ। পাবলিক চার্জ কনসিডার্ড হবে যিনি আসবেন, সেই যদি কনসিডার্ড হয়, উনি যদি পাবলিক চার্জের আওতায় সে যদি নেবে, ভিসা অফিসার বা কনসুলার ইউনিট যদি চিন্তা করে বা বিবেচনা করে, সে আসার পরে যেহেতু হি ইজ লেস লাইকলি, লেস এডুকেটেড, নট ফাইন্যান্সিয়ালি সাফিসিয়েন্ট, তাইলে ওরা মনে করবে সেও মেডিকেড নিতে পারে, তখন ওরা ওটা বিবেচনায় আনবে। নট অ্যাজ এ স্পন্সর। অবশ্যই তার ইনকামটা বিবেচনা করবে, তার ইনকাম কতটুক, সে লো ইনকাম যদি হয় একজন, তারটা বিবেচনায় আনবে অফিসার যখন টোটাল পিকচার নিয়ে বসবে। এখন কেউ যদি $120,000 ইনকাম করে, উনি স্পন্সর করলো তার ব্রাদার দুইজন, এবং সে কোনো এক সময় 10 years ago সে মেডিকেড নিল, হোয়াট এভার, কিন্তু এটা কনসিডার করবে না। আচ্ছা, because he is a high earner. So this is lot of consideration, lot of factors ওরা বিবেচনা করবে, not only one single factor. তো যারা এই নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে, অর্থাৎ 18 সেপ্টেম্বর 2026 তারিখ থেকে যে পাবলিক চার্জে এটা নিয়মটা কার্যকর হওয়ার কথা রয়েছে, তো এই নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে যারা গ্রিন কার্ডের আবেদন করার পরিকল্পনা করছেন, মানে পরিকল্পনার কথা আমি বলছি, তাদের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেশটা বা পরামর্শ কি হতে পারে? ওয়েল, যারা এখনো চিন্তা করছেন এলিজিবল অ্যাপ্লাই করার জন্য, আমি বলবো আপনার এই যে রুলটা এফেক্ট হওয়ার আগে অ্যাপ্লিকেশন করে দেওয়া উচিত, এবং যদি না করেন হয়তো বা, এবং 18-এর পর থেকে, এই যে 2026 সেপ্টেম্বর 18-এর পর থেকে আপনার ফর্ম যেটা আপনার অ্যাপ্লাই করবেন গ্রিন কার্ডের জন্য, এটা নতুন ফর্ম, ওই দিনের পর থেকে ফর্ম চেঞ্জ হয়ে যাবে, এবং ওখানে লট অফ ইনফরমেশন আসবে পাবলিক চার্জ রিলেটেড ওই ফর্মের মধ্যে। এখন ওইটা পাবলিশ করে নাই ওরা। সো আমি মনে করি এই নতুন ফর্মের আগেই অ্যাপ্লাই করা উচিত। মানে পরিকল্পনা যারা করছেন তারা এই আপনার পরামর্শ মোতাবেক 18 সেপ্টেম্বর 2026 তারিখে এটি কার্যকর করার আগেই এটা আপনারা আবেদন করে নেওয়া উচিত। আজ করি কাল করি করে এভাবে সময় ক্ষেপণ না করে যত তাড়াতাড়ি সম্ভব যারা এটা যোগ্য হয়েছেন কালকেই তাদের আবেদন করে দেওয়ার বোধহয় এটা ভালো হবে। তো আপনার কাছে একটু যেটা বলছিলাম, আমি প্রথমেও বলছিলাম যে এই যে আমাদের সোশ্যাল মিডিয়া, এটা একদিকে যেমন আমাদেরকে খুব কাছে নিয়ে এসেছে, মানুষের সাথে মানুষের হৃদ্যতা বাড়িয়েছে, আবার পাশাপাশি অনেক ভুল তথ্য মানুষের জীবনটাকে দুর্বিষহ করে তুলছে, দুটো দিকই আছে। তো এই যে নতুন পাবলিক চার্জ রুল নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক ভুল তথ্য, গুজব ইত্যাদি আমরা ছড়িয়েছে বা ছড়াচ্ছে, তো সবচেয়ে প্রচলিত ভুল ধারণাগুলো কি, এবং আপনি যদি সেটাকে বলেন যে এইটা প্রচলিত একটা বড় ভুল ধারণা, সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসার জন্য সঠিক ধারণাটা কি হতে পারে যদি একটু বলেন? ধন্যবাদ। এটা আমরাও দেখি, আমরা অনেক সময় ফেসবুকে আমরাও দেখি, বাট আমাদের তো করার কিছু নেই। আমরা চেষ্টা করি আপনাদের মাধ্যমে অনুষ্ঠানে এসে আমাদের জনগণ যারা আছেন যারা দেখছেন তাদের সতর্ক করে দেওয়া। সো আপনার পাবলিক এই বিষয়ে যখন এই কোনো সোশ্যাল মিডিয়াতে দেখবেন, সোর্সটা দেখবেন, এটা সোর্স অথেন্টিক কিনা। আপনার কোনো অ্যাটর্নি যদি বলে থাকে, আবার অ্যাটর্নির মধ্যেও আমরা অনেক সময় দেখি অনেকে হয়তো বা ভুলবশত রং ইনফরমেশনও দিয়ে থাকেন, সেটাও আপনারা কম্পেয়ার করবেন আরেকজনের সাথে। একজন অ্যাটর্নি যা বললেন তাকেও আমরা বাইবেল মনে করবেন না, আরেকজন অ্যাটর্নির সাথে আপনারা কম্পেয়ার করবেন কোনটা সঠিক
দুজনের মত যদি এক হয়ে যায় তাহলে মনে করবেন যে এটি সঠিক তথ্য। এখন সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি অনেকের আইডেন্টিটি আপনি ফাইন্ড আউট করতে পারবেন না, এমনও লোক আছে সোশ্যাল মিডিয়ায় এসে ওরা তথ্য দিচ্ছে ওটি স্ট্রং। তো এটা আপনারা নিজেরা চেষ্টা করবেন। তো সঠিক তথ্যের জন্য আমি মনে করি আপনার USCIS এর ওয়েবসাইটে যেতে পারেন, DHS এর ওয়েবসাইটে যেতে পারেন, অথেন্টিক নিউজ পেপারে আপনার ইনফরমেশন পেতে পারেন। সোশ্যাল মিডিয়ার উপরে সম্পূর্ণভাবে আপনারা যারা শুনছেন আমি মনে করি একটু নির্ভর করবেন না। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এমন সমস্ত প্ল্যাটফর্ম বা এমন সমস্ত ব্যক্তিরা এই সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কথাবার্তা বলেন যাদের নাম হয়তো আকাশ বাতাস ইত্যাদি দিয়ে লেখা থাকে, অর্থাৎ সে পরিচয়টাও ঠিক মতো থাকে না। সুতরাং এই ধরনের যদি যত সঠিকও যদি হয়, আমি মনে করব যে সেটিও যাচাই করার জন্য একজন সংশ্লিষ্ট যারা অ্যাটর্নি আছেন, যারা আপনারা কাজ করেন, তাদের সাথে পরামর্শ করে নেওয়াটা ভালো। কারণ এটি আপনার দীর্ঘদিনের স্বপ্ন, একটা অনেকের ক্ষেত্রে জীবন মরণের বিষয়টাও হয়ে দাঁড়ায়। সুতরাং এই ধরনের সোশ্যাল মিডিয়ার প্রভাকাণ্ডা, ভুল তথ্য, গুজব ইত্যাদি থেকে আমরা নিজেদেরকে একটু দূরে সরিয়ে রাখবো। এই বিষয় নিয়ে তেমন আর কোশ্চেন নেই আমার কাছে, আর হয়তো একটি প্রশ্ন করব, তবে তার আগে অনেকগুলো টেলিফোন এবং আমাদের ফেসবুকে প্রশ্ন এসেছে, সেগুলো একটু আজকে আমরা বলতেই চাই। যদি আমরা সময় পাই তাহলে আমাদের দ্বিতীয়টায় আমরা যাব। প্রথমে একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একজন অ্যাসাইলাম জি। তো 2025 সালে আমার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে। জি। তো আমি ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করছি। জি। তো আমার ডকুমেন্টগুলি সব ঢাকা এম্বাসিতে চলে গেছে। জি। তো ওখান থেকে এখন ইন্টারভিউ কোনো ডেট আসতেছে না। জি। অলমোস্ট 1 বছর হয়ে গেছে। জি। তো কবে নাগাদ আসতে পারে? এই কবে নাগাদ? একটা প্রশ্ন ছিল, আমি ট্রাভেল পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছি। জি। অলরেডি 12 মাস হয়েছে। জি। তো আমি এখন ট্রাভেল পাসপোর্ট তো পাইতেছি না। আচ্ছা, তো এই ক্ষেত্রে কি করণীয় আছে সেটাই আপনার প্রশ্ন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি খায়রুল বাশার। ধন্যবাদ। আমরা এখন যেটা লক্ষ্য করছি একটু ব্যাকলগের কারণে অনেক স্লো, অনেকটা ভিসা পজ আপনারা দেখছেন। তো আপনার যে অ্যাটর্নি দিয়ে আপনি অ্যাপ্লাইটা করেছেন, আপনি এমবেসিতে অ্যাটর্নি যদি থাকে আমাদের একটা অ্যাটর্নির ইমেল আছে, আমরা উইদিন এ উইক আমরা আনসার পাই। অ্যাটর্নি দিয়ে আপনি ইমেল করতে পারেন। এবং যে ট্রাভেল ডকুমেন্টের জন্য আপনি ওয়েট করছেন, ট্রাভেল ডকুমেন্ট এখন 12 to 14 মান্থস লাগছে অ্যাপ্রুভাল আসতে। 1 বছর হয়েছে, কাছাকাছি হয়ে গেছে। আপনি যদি 2 মাসের মধ্যে না পান তাহলে আপনি ফলো আপ ইমেল বা ইনকোয়ারি করতে পারেন USCIS এর সাথে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ঢাকা এমবাসিতে যেহেতু ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে গেছে, ঢাকা এমবাসিতে আছে, শুধুমাত্র ভিসা পজটাই আছে, অন্যান্য কার্যাবলী বা ইন্টারভিউ সব কিছুই চলছে। যে কোনো মুহূর্তে হয়তো আপনার ডাক এসে যেতে পারে, কারণ বেশ কিছুদিন তো হয়ে গেছে আপনার। সুতরাং যে কোনো মুহূর্তে আপনি আপনার একটা ভালো খবর পাবেন বলে আমরা আশা করছি। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি জামিলুল ইসলাম বলছিলাম। আমি একটা কোয়েশ্চন জি, আপনার কথা আমরা ঠিক মতো শুনতে পাচ্ছি না। আপনি কি দর্শক আপনি কি আপনার কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না? আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন? স্পিকারটি বন্ধ করুন দয়া করে, অথবা কানে যদি হেডফোন থাকে হেডফোনটি শুনছেন? জি। ওকে, কোয়েশ্চনটা ছিল এরকম, কন্ডিশন রিমুভের জন্য যদি গ্রিন কার্ডের অ্যাপ্লাই করা হয়, আর এই ক্ষেত্রে যদি উইক নিয়ে থাকেন তাহলে কি কোনো সমস্যা? অনেক ধন্যবাদ জামিল আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি খায়রুল বাশার। আপনার সেকেন্ড পার্টটা আমি বুঝিনি, কন্ডিশন রিমুভ করার জন্য অ্যাপ্লাই করার পরে কি নিয়ে থাকেন? আপনি কি লাইনে আছেন?
লাইনটা কেটে গেছে। আচ্ছা, ওনার প্রশ্ন হচ্ছে কন্ডিশন রিমুভ করার জন্য যদি অ্যাপ্লাই করেন, তো এখন এই কন্ডিশন রিমুভ করার জন্য অ্যাপ্লাই করার পরে অনেক দিন, মোর দেন ইয়ার 2 ইয়ার্স পর্যন্ত ওয়েটিং আছে। তো আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। কন্ডিশন রিমুভ করা মানে আপনি ইউএস সিটিজেনকে অ্যাপ্লাই করেই কন্ডিশন রিমুভ করেছেন 2 ইয়ার্স, উইদিন 2 ইয়ার্স। তো সুতরাং ইন্টারভিউ কল করা হবে উইদিন, ওইখানে এক্সটেনশন দেওয়া আছে আপনার যখন অ্যাপ্লাই করার পরে 48 মাস পর্যন্ত আপনার এক্সটেনশন দেওয়া আছে। সো এক্সটেনশন পিরিয়ডের মধ্যে আপনাকে ইন্টারভিউর জন্য কল করা হবে। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। অনেক ধন্যবাদ জনাব জামিল আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, আশা করি সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো দর্শক কে আছেন টেলিফোনে? জি দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমি কুইন্স থেকে বলছি। আমি জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম যে আমার হাজবেন্ড অ্যাপ্লাই করেছিল আমার ননদের বোধের জন্য 2010 সালে। তো ওনার আমরা যখন অ্যাপ্লাই করছি, আমার আসলে সঠিক মনে আসতেছে না যে না আমরা কি ওদেরকে ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করেছিলাম কিনা। তো আমি তো জানতে চাচ্ছি যদি আমার ইমেল অ্যাড্রেসটা না থাকে সেক্ষেত্রে ওরা আমাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে। অনেক ধন্যবাদ প্রশ্নের জন্য। হ্যাঁ, আপনার যদি ইমেল দেওয়া না থাকে, আপনার যদি অ্যাপ্রুভাল চলে আসে এবং আপনার ডিএসকে নাম্বার যদি থাকে, আপনি ডিএসকে নাম্বার দিয়ে ন্যাশনাল ভিসা সেন্টারকে একটা ইমেল দিয়ে বলতে পারেন আপনার ইমেলটা অ্যাড করার জন্য। আর যদি এটা না হয়, আপনার যদি অ্যাড্রেস দেওয়া থাকে, যে অ্যাড্রেস আপনি দিয়েছেন অ্যাপ্লাই করার সময়, এখনও যদি এই অ্যাড্রেসে থাকেন, আপনি মেইলে চিঠি পাবেন। মেইলে চিঠি পাবেন, অথবা আপনি যদি ডিএইচকে নাম্বার তো নিশ্চয়ই আছে, আপনার কেস নাম্বার অবশ্যই আছে, কারণ 2000 সালের আবেদন প্রায় কাছায় আসছে ইন্টারভিউর, প্রায় আর হয়তো বছর খানেকে, মানে এখন যেভাবে চলছে সেটা হলো, কারণ ভিসা বুলেটিনে আমরা দেখলাম ভাই বোনে 4 ক্যাটাগরিতে প্রায় 8 মাস 9 মাস এগিয়েছে। তো সুতরাং যেভাবে এগোচ্ছে খুব শীঘ্রই হয়তো পাবেন। সুতরাং ডিএসকে নাম্বার যেহেতু আছে, সেখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা ওখানে পাঠিয়ে দিতে পারেন, তাতে আপনাদের কমিউনিকেশনের সহজ হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। রানা ভাই, আমি ওজনপাড় থেকে জাকির বলছি। জি জি রানা ভাই, আমি ফেব্রুয়ারির 15 তারিখে টিকিট কাটছিলাম আমার আম্মাকে নিয়ে বাংলাদেশে যাব। তো আমরা তো ফ্যামিলি গ্রিন কার্ড 10 বছরের গ্রিন কার্ড করে পেয়েছিলাম। 2033 সালে আমাদের গ্রিন কার্ডের মেয়াদ শেষ হবে। জি। তো আমি আমার আম্মা বেসিক্যালি 65, উনি হোম কেয়ারে আছেন জি পিপিএল এ, আর ক্যাশ অ্যাসিস্ট্যান্ট কয়েকদিন নিয়েছিলেন, ওইটা আপাতত আমি বন্ধ করে দিয়েছি। জি। তো আবার একটা রেন্টাল কিছু টাকা আসতো। জি। তো 3-4 মাস ধরে এটা আবার ভাই আসতেছে না, এটাও অফ হয়ে গেছে। জি। তো আমি ফেব্রুয়ারির 15 তারিখে টিকিট কাটছিলাম বাংলাদেশে যাওয়ার জন্য, অলমোস্ট 5 বছর হয়ে গেছে। জি। আমার অ্যাটর্নি ভাইয়ের কাছে একটা প্রশ্ন হচ্ছে, আমি কি এই মুহূর্তে বাংলাদেশে কি যেতে পারবো নাকি ক্যান্সেল করে দেবো টিকিটটা? মানে কোনো সমস্যা হবে কি না, শুধুমাত্র জি ভাই, মানে শুধুমাত্র এই হোম কেয়ার বা ক্যাশ অ্যাসিস্ট্যান্ট বা রেন্টালের কিছু অর্থ পেয়েছেন সেটার কারণে কোনো সমস্যা হতে পারে কিনা, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। অ্যাটর্নি খায়রুল বাশার, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনার যেহেতু 10 ইয়ার্সের গ্রিন কার্ড আছে, আপনার কোনো ভয় নেই, আপনি দেশে যেতে পারেন, ভ্যাকেশন ফ্যামিলি দেখতে যান, কোনো সমস্যা হবে না আপনার জন্য। এটা স্বাভাবিক নিয়ম। আমরা জানি যে এটা আপনার এই সুবিধা নেওয়ার কারণে আপনার যাওয়া আসার ক্ষেত্রে কোনো সমস্যা 4 বছর পরে যাবেন, আসার সময় যদি যেটা হয়তো অফিসার যদি একটু এমন তেমন হয়, 2-1টা প্রশ্ন হয়তো জিজ্ঞেস করতে পারে, নাও পারে, সেক্ষেত্রে আমাদেরও মনে হয় না যে কোনো সমস্যা আছে, কারণ বহু লোকই তো যাচ্ছে, বহু লোকই আসছে। কারণ ক্যাশ অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশের মানুষ 54.8% মানুষ ক্যাশ অ্যাসিস্ট্যান্ট বা এই আমরা যেটাকে আমরা পাবলিক চার্জ বলছি তারা নিয়েছে। তাহলে তারা কি সবাই আমেরিকায় বসে আছে? নিশ্চয়ই নেই, তারা যাওয়া আসা করছে, যেতে পারে। আমার মনে হয় না, আমাদের মনে হয় না যে তেমন কোনো সমস্যা হবে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো। জি। হ্যালো। জি। আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমি ফাতিমা। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। জি। তো আমি আমার বোন ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছে। জি।
like in 400, right? জি। So ওখানে দেখাচ্ছে currently processing your form. So মানে এটা কি? কবে অ্যাপ্লাই করেছে? এটা অ্যাপ্লাই করেছে February 25th, 2026. ফেব্রুয়ারি, তার মানে এটা হচ্ছে জুলাই, 4-5 মাস হয়ে গেছে। তো এটা দেখাচ্ছে যে এটা প্রসেসিং এ আছে, সেটা দেখাচ্ছে অ্যাটর্নি খায়রুল বাশার। ধন্যবাদ। আপনার প্রশ্নের জন্য বর্তমানে এখন প্রসেসিং টাইম 6 মান্থস থেকে উপরে দেখাচ্ছে, সুতরাং এটা কোনো চিন্তার বিষয় নাই। আপনি একটু অপেক্ষা করুন, অবশ্যই আপনার চিঠি পাবেন, অ্যাপয়েন্টমেন্ট পাবেন। হ্যাঁ, ডাকা হবে। এটা খুব বেশি সময় যায়নি এখনো, সুতরাং টাইমের মধ্যেই আছে, একটু অপেক্ষা করলে হয়তো পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, দর্শক কে আছেন টেলিফোনে, সময় নষ্ট করবেন না, অনেক টেলিফোন এবং আমি ফেসবুকে প্রশ্ন নেব। হ্যালো হ্যালো হ্যালো, দর্শক কে আছেন টেলিফোনে? হ্যালো, জি, অপেক্ষা করছি তো, বলুন। কই, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি ফ্লোরিডা থেকে মিলন বলছি। জি। আমার প্রশ্ন হলো, আমার বাবা মায়ের জন্য আমি গ্রিন কার্ড রিনিউ করার জন্য অ্যাপ্লাই করছিলাম। জি। এখন আমার আব্বুর গ্রিন কার্ড আমি পাইছি অলরেডি। জি। মায়েরটা আমাকে দেখায় যে জুন মাসের 4 তারিখে ওটা আমাকে মেল করছে, ডেলিভারি দিতে আমার বাসায়, কিন্তু আমি ওটা খুঁজে পাই নাই। আচ্ছা, এখন কি তো করণীয়? এখন আমার করণীয়টা কি? কি হবে বা কিভাবে আপনার মায়ের গ্রিন কার্ডটা আবার পাবেন, সেটাই হলো। হ্যাঁ, আমার কি আবার নতুন করে অ্যাপ্লাই করা লাগবে নাকি আমি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো? এটা খুব কঠিন কোনো বিষয় না। জি জি, ধন্যবাদ। আপনি আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে না। আপনার ওই যে ট্র্যাকিং নাম্বার যেটা আসছে এবং এই নাম্বার দিয়ে, কেস নাম্বার দিয়ে আপনি ওদের সাথে একটা চিঠি লেখেন, এটার উত্তর পাবেন। বা ফোন করতে পারেন, ফোন করে আপনি ইনফর্ম করেন। আর ফোন নাম্বার আপনি 1-800 যে নাম্বার আছে, সকালবেলা করবেন, তাহলে পাবেন। পেয়ে আপনার কল করার পরে আপনার এই যে প্রবলেমটা বলবেন আপনি পান নাই, অথবা চিঠি দেন, অথবা চিঠি দেন, বা দুটোই করেন। চিঠিও দেন, টেলিফোনও করেন, দুটোই করেন। যেটা আগে হয়, কারণ এটা নতুন করে আবেদন করার কোনো দরকার নেই, কারণ ওটা আরো বেশি জটিলতা হবে। বরং আপনি যেহেতু তারা পাঠিয়েছে, মেইলিং এটা হতেই পারে, অর্থাৎ মেইলে চিঠি হারাতেই পারে, অনেক চিঠি হারায়, হয়তো সেভাবে হারিয়ে গেছে, আপনার বাবারটা পেয়েছেন, মারটা পাননি, তো ওইভাবে যোগাযোগ করেন, নিশ্চয়ই পেয়ে যাবেন। অনেক ধন্যবাদ জনাব মিলন আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন, আমরা অপেক্ষা করছি। ঠিক আছে, আপনি আবার যখন সুযোগ হবে আপনি করবেন। আমরা একটু প্রশ্ন করি, কারণ এই যে পাবলিক চার্জের সাথে আমরা যে করছি, এবং অনেক দর্শক আমাদেরকে এতে পাঠান আমাদেরকে কাছে, যে যেমন গিয়াস কামাল, উদ্দিন মোহাম্মদ তুহিন, অনেকেই এই ভিসা পজ কবে উঠে যাবে এরকম একটি প্রশ্ন করেন, বা ভিসা পজ সম্পর্কে জানতে চান। আমারও ধারণা যে যেহেতু এই যে পাবলিক চার্জ, এটি একটা নির্দিষ্ট তারিখ দিয়েছে কবে থেকে কার্যকরী হবে, অর্থাৎ সেপ্টেম্বরের 18 তারিখ থেকে। ভিসা পজটা দেওয়ার পেছনে কারণটা ছিল কিন্তু পাবলিক চার্জ। যেমন বাংলাদেশ সহ 75টা দেশে পাবলিক চার্জ দেওয়া, বা পাবলিক চার্জ নেওয়ার কারণে ভিসা পজ দেওয়া হয়েছে, এবং বাংলাদেশের 54.8% মানুষ পাবলিক চার্জ গ্রহণ করে থাকে। তো যেহেতু এটা 18 সেপ্টেম্বর 2026 সাল থেকে পাবলিক চার্জ রুলটা কার্যকরী হবে, আপনি কি মনে করেন যে তখন এই ভিসা পজটা উঠে যেতে পারে, বা এটি আপনার কাছে কি মনে হচ্ছে কবে নাগাদ উঠতে পারে? ওকে, এটা আমার পার্সোনাল ভিউজ। তা আমার ওপিনিয়ন হচ্ছে এই পাবলিক চার্জের কারণেই তো এটা পজ ছিল। তো পাবলিক চার্জের রুলটা যখন ফাইনাল হলো এখন, তো আমরা ধারণা করছি 18 সেপ্টেম্বর থেকেই, যেদিন থেকেই কার্যকরী হবে, মেবি ওখান থেকে ওই সময় থেকে এটা লিফট হবে। বাট দ্যার ইজ অ্যানাদার রিস্ক। আমরা আশা করছি এই রুলের এগেইনস্টে হয়তো বা মামলাও হতে পারে। না, হয়ে আছে, অনেক শুনানি আছে, শুনানি আছে না, এক্স্যাক্টলি। সো এখনো ক্লিয়ার না, যতক্ষণ পর্যন্ত এটা আমরা কোনো ফার্দার সার্কুলার না পাই আমরা বলতে পারছি না। তবে আশা করছি 18 তারিখ থেকে এটা লিফট হবে।
সেটি আমরা এটা একটা ধারণা আমাদের। ধারণা। কেউ আমরা বলতে পারি না কবে থেকে উঠবে, এটা কারোর পক্ষেই বলা সম্ভবপর নয়। এটা একেবারে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো আছে তারাও হয়তো জানেন না যে কবে থেকে উঠবে। তবে আমাদের এটা গেজ, এটা আমরা অনুমান করি যে হয়তো সেপ্টেম্বর মাসের 18 তারিখের পরে পাবলিক চার্জটা উঠে যাবে, বা ওই দিন থেকেই উঠে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ গিয়াস কামাল, তারপরে হচ্ছে মোহাম্মদ তুহিন আপনাদের প্রশ্নের জন্যে। ইমতিয়াজ আহমেদ তিনি বলছেন, আমার ওয়াইফের আমার জন্য F2A ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে আমার আম্মা আব্বা এনআইডি কার্ড প্রসেসিংয়ের সময় কি দিতে হবে, মানে কি কাগজপত্র দিতে হবে? এনআইডির দরকার নেই। আপনার ওয়াইফ যদি অ্যাপ্লাই করে F2 ক্যাটাগরিতে, অল ইউ নিড ম্যারেজ সার্টিফিকেট, বোনাফাইড ম্যারেজ অ্যান্ড নিকানামা যদি বলেন সেটা লাগবে, বার্থ সার্টিফিকেট দুজনের। দিস আর দ্য ফান্ডামেন্টাল ডকুমেন্টস আর রিকোয়ার্ড। আর এর বাইরে এডিশনাল আপনি দিতে পারেন, বাট এটা দরকার নেই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। মুশফিকুর রহমান তিনি আজকের পাবলিক চার্জ নিয়ে একটি প্রশ্ন করেছেন যে দোজ হু অলরেডি অ্যাপ্লাইড ইজ দে আউট অফ পাবলিক চার্জ, এক্ষেত্রে আপনার কি মন্তব্য আছে? ওয়েল, উনি প্রশ্ন করেছেন দোজ হু আর অ্যাপ্লাইড মানে কি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য? মেবি ওখানে যদি অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য করে থাকেন তাইলে উনি এই রুলের আওতায় আসবেন না। অলরেডি এটা তো উনি অ্যাপ্লাই করে রেখেছেন এর আগেই, তো রুলটা হচ্ছে 18 তারিখের পর থেকে। হয়তো এর আগে যদি তার অ্যাপ্রুভালটা হয়ে যায়, মেবি ওনার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল না। অনেক ধন্যবাদ মুস্তাফিজুর রহমান। মহিউদ্দিন লিখেছেন, ওনার প্রশ্নটি যেটা দাঁড়ায় যে ওনার মায়ের গ্রিন কার্ডটা 2028 সালের আগস্ট মাসে এক্সপায়ার করবে, তো এক্সপায়ারের কতদিন আগে গ্রিন কার্ডের রিনিউয়ালের জন্য আবেদন করা যায় বা ওনারা করবেন? ধন্যবাদ। আপনি 6 মাস আগে করতে পারেন এবং গ্রিন কার্ড এক্সপায়ার হওয়ার পরেও আপনি করতে পারেন। এক্সপায়ার হওয়ার পরে অনেকে করে, 1 বছর পরেও। তবে না করাই ভালো, 6 মাস আগে করাটাই 6 মাস আগে আপনি করতে পারেন, করাটা বোধহয় বেটার। অর্থাৎ যেহেতু আপনার 2028 সালে এটা আগস্ট মাসে হবে, ফেব্রুয়ারি মাসের মধ্যে করে দিন, সেটা আপনার জন্য সহজ হবে। কারণ সব কিছুতে এখন অনেক দেরি তো হয়, হয়তো এমন হলো যে আপনার পেতে দেরি হচ্ছে অথচ ওই সময় আপনার বাংলাদেশে যেতে হবে, তখন তো সমস্যা হয়ে যাবে। আবার অবশ্য ট্রাভেল নিয়ে যেতে পারবেন, সেটা কোনো সমস্যা না। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাব। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, আপনারা সময় নষ্ট করবেন না দয়া করে, কারণ অনেক টেলিফোন এবং অনেক ফেসবুকে প্রশ্ন আছে, জবাব দিতে হবে। হ্যালো দর্শক কে আছেন টেলিফোনে, অপেক্ষা করছি, দয়া করে প্রশ্ন করুন। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। কথা জি, ওয়ালাইকুম আসসালাম। কেন দেরি করেন? হ্যাঁ, আমি 2013-এ আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম। জি, আমি সিটিজেন, কিন্তু জি 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 আমি 2013-এ আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু আমি সে কাগজ হারিয়ে ফেলেছি। কিন্তু আমি এখন কিভাবে জানবো কি কাগজ হারিয়ে ফেলেছেন? সব কিছুই হারিয়ে ফেলেছেন? জি, আমি সবকিছুই মোটামুটি বিকজ তো মানে এখন আপনি কিভাবে জানবেন যে পরিস্থিতি কি অবস্থায় আছে, কারা কোনো চিঠি আসছে কি না আসছে, এগুলো জানতে চান তাই তো? কিভাবে জানবেন? জি 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 অনেক ধন্যবাদ। আমি কি করতে পারি? ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশনের কোনো যদি কপি না থাকে, কোনো কিছুই যদি রিসিপ্টও না থাকে, আপনি একটা ফয়া করতে পারেন আপনার নামে। আপনি যখন ফয়া করবেন, তো আপনি যত অ্যাপ্লিকেশন করেছেন আগে ওগুলোর কপি আপনি পাবেন, সব কপি ট্রাই করতে পারেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আমার নাম, আমি ভাইয়ের পক্ষে কথা। আপনার কথা শুনতে পাচ্ছি না, ভেঙে যাচ্ছে, আপনি স্পিকারটা বন্ধ করুন দয়া করে। হ্যাঁ, আমি রায়হান বলছিলাম। জি, আমি ফোন দিয়েছি আমার এক ভাইয়ের পক্ষে। জি, তো আমার ভাইকে এসেছেন হচ্ছে 2025 সালে, বিদ্যুৎ বিষয়ে এসেছিলেন। জি, তার আওয়ামী লীগের
আশ্রয়ে নেওয়ার হচ্ছে অ্যাসাইলাম করার কথা, বাট সে এখনো আর কি তার অ্যাসাইলাম পাইতে সাবমিট করা হয়ে ওঠে নাই। তার অলমোস্ট 8 মাস হয়ে গেছেন। সো এই যে তার ভিসা ওভারস্টে হয়েছে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা তৈরি হয়েছে কিনা বা হবে মানে কিনা, অ্যাসাইলাম আবেদন করার ক্ষেত্রে এই যে ওভারস্টে করেছে কোনো সমস্যা হবে কিনা এটি জানতে চান, তাই তো? জি, অনেক ধন্যবাদ রায়হান আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি খায়রুল বাশার। ধন্যবাদ। সাধারণত 6 মাসের উপরে যদি ভিসা এক্সপায়ার হয়ে যায় কারো, এর মধ্যে যদি আপনার আইস বা ডিএসএস কোনো নোটিশ ইস্যু না করে, এনটিএ যদি ইস্যু না করে, আপনি অ্যাসাইলাম এনি টাইম করতে পারেন। যদি নোটিশ ইস্যু করে এনটিএ যদি উঠে যায়, আপনার 6 মাস পরে সাধারণত এখন ইস্যু হচ্ছে, তাইলে আপনাকে কোর্টে রেফার করবে, তখন কোর্টে আপনাকে ডিফেন্সিভ অ্যাসাইলাম করতে হবে। তো আমি বলি, আপনারা যদি অ্যাসাইলাম করার আপনার যদি হন, এলিজিবল হন, আপনি উইদিন 1 ইয়ারের মধ্যে আপনাকে ডেডলাইন 1 ইয়ারের মধ্যে করতে হবে। এখন যেহেতু টাইমিং ইজ খুব খারাপ, 6 মাসের উপরে গেলে আপনার আউট অফ স্ট্যাটাস এনি টাইম আপনি এনটিএ ইস্যু করতে পারে। এনটিএ মানে আপনি যে ওভারস্টে করছেন, এটা যদি ডিএইচএস এর সিস্টেমে আসে, তারা আপনাকে নোটিশ দেবে। তো সুতরাং এই নোটিশ পাওয়ার আগেই যদি আপনি এলিজিবল হন, ফাইল অ্যান অ্যাসাইলাম অ্যাজ সুন অ্যাজ পসিবল। অনেক ধন্যবাদ রায়হান, আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, হ্যালো, জি, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে এখন পর্যন্ত, বলুন। জি, থ্যাংক ইউ। আমার একটা কোয়েশ্চেন ছিল যে আপনার মিস্টার অ্যাটর্নি, আমাদের কমিউনিটি থেকে ভালো কোনো ফ্যামিলি লয়ার আছে কিনা? হ্যাঁ, who can pursue the child visitation and stuff. এটা হচ্ছে একটা কোয়েশ্চেন। আর দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে আপনার আমি আই অ্যাজিউম যে আমার স্পাউস আমার বর্তমান ইমিগ্রেশন স্ট্যাটাস সম্পর্কে জানে না। তো আপন ভিজিটিং দ্য চাইল্ড, আপনার সে যদি আমাকে আমার এগেন্স্ট যদি আইস কল দেয়, তো এই ক্ষেত্রে আমার কি করণীয়? আপনি একটু লাইনে থাকবেন, সব কথা শুনতে পারেনি। যদি কোনো ফার্দার প্রশ্ন থাকে, অনেক ধন্যবাদ অ্যাটর্নি খায়রুল বাশার। না, আমার প্রথম প্রশ্ন হচ্ছে চাইল্ড ভিজিটেশনের জন্য কমিউনিটিতে কোনো লয়ার আছে কিনা। তো আমাদের কমিউনিটিতে ফ্যামিলি প্র্যাকটিস যারা করে ইমিগ্রেশন না, আমি প্র্যাকটিস করি অনলি ইমিগ্রেশন, যারা ফ্যামিলি প্র্যাকটিস করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইল্ড ভিজিটেশনের জন্য। আর যদি লয়ার না পান, আপনি সরাসরি ফ্যামিলি কোর্টে গিয়ে একটা ফর্ম আছে, আপনি ওটার জন্য চাইল্ড ভিজিটেশনের জন্য অ্যাপ্লাই করে আপনি সরাসরি নিজেই করতে পারেন। ধন্যবাদ। তো এটা একটা গেল, আর কি দ্বিতীয়বার ওয়াইফ বোধহয় কি আইসের ব্যাপারে কি যেন বলছিল? ধন্যবাদ। আপনি যদি বললেন আপনার কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস যদি না থাকে, এখন আইস যদি কোথাও আপনাকে তার ওয়াইফ যদি বিয়া করে আর কি, হ্যাঁ, এনিবডি ক্যান কল, আপনার এগেইনস্টে করতে পারে। আপনার ওয়াইফ যদি করে, আইস যদি হয় আসে, তাইলে ওরা আপনাকে ডিটেইন করতে পারে। এখন আইসের আপনার ওয়াইফের বিরুদ্ধে আপনি কোনো অ্যাকশন নিতে পারবেন না, যেহেতু আইসে আপনাকে ধরলো নন ইমিগ্রেশন স্ট্যাটাস না থাকার কারণে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আমাদের হাতে সময় নেই, তারপরও একটু ওমর ফারুক আপনার প্রশ্নটি বোধহয় পরিপূর্ণ কিনা আমি একটু পড়ে শোনাচ্ছি। তিনি বলছেন, শুধুমাত্র পাসপোর্টের সিল দিয়ে সিআর বিয়ের ফিজিক্যাল প্রেজেন্ট প্রমাণ করা সম্ভব, অন্য কোনো ডকুমেন্ট আমার কাছে নাই, কারণ সন্তানের বাবা অসুস্থ, যিনি আমেরিকান নাগরিক। আপনি কি প্রশ্নটি বুঝেছেন? আমি প্রশ্ন বুঝেছি। উনি চাচ্ছে ফিজিক্যাল প্রেজেন্স মানে প্রুফ অফ ডোমিসাইল চাচ্ছে, হয়তো বা কারোর জন্য অ্যাপ্লাই করে। নিয়ম হচ্ছে যে পিটিশন করবে তাকে আমেরিকায় থাকতে হয়, কাজ করুক বা এনি হাউ। তো উনি যদি ফিজিক্যাল প্রেজেন্স কেমনি প্রুভ করবেন? ওনার নামে কোনো বিল থাকতে পারে, হাউসের ডিড থাকতে পারে, ওনার জব থাকতে পারে, সেটাই উনি চাচ্ছে। শুধু পাসপোর্টের সিল দিয়ে আমার মনে হয় না ফিজিক্যাল প্রেজেন্স। আপনি হাউ ডু ইউ প্রুভ ইট? আপনি আসছেন বা এক্সিস্ট তো থাকে না এখান থেকে যাওয়ার। তো সুতরাং প্রশ্নটা একটু ট্রিকি। আমার মনে হয় ইফ আই গেস দ্য কোয়েশ্চেন, ফিজিক্যাল প্রুফ অফ ডোমিসাইলের জন্য ফিজিক্যাল প্রেজেন্স ইজ রিকোয়ার্ড।
অনেক ধন্যবাদ ওমর ফারুক, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দৈতে বাধা, সময় সীমানো টপকানো কঠিনতে অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। যে আরও অনেক প্রশ্নই আমাদের ফেসবুকে ছিল এবং অনেকেই টেলিফোনের চেষ্টা করছেন দেখতে পাচ্ছি। এখন কারোর প্রশ্ন উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। আগামী সোমবারের এই অনুষ্ঠানে একজন অ্যাটর্নি থাকবেন, আপনারা ইচ্ছা করলে তখন প্রশ্ন করতে পারেন। অ্যাটর্নি খায়রুল বাশার, আপনি অনেক ব্যস্ত মানুষ, আমি জানি, সব ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, পাবলিক চার্জ, যেটি খুবই একটি ভীতিকর অবস্থার মধ্যে আছে বলে অনেকেই মনে করছেন, সে একটি বিষয়টি নিয়ে খোলাখুলি অনেকগুলো প্রশ্নের উত্তর দিয়েছেন। আমাদের দর্শকদের প্রচুর প্রশ্ন এসেছিল, সেগুলোর উত্তর দিয়েছেন। আপনার এই আলোচনার মধ্য দিয়ে আমরা সত্যি ঋদ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, এগেইন আপনি আমাকে ইনভাইট করার জন্য এবং TVN 24-কে অসংখ্য ধন্যবাদ আমাকে আপনার সুযোগ করে দেওয়ার জন্য, আপনার ভিউয়ার্সদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা পাবলিক চার্জ অর্থাৎ 18 সেপ্টেম্বর থেকে নতুন পাবলিক চার্জ রুল, যেটা গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য কি কি বদল বা কি পরিবর্তন আসতে যাচ্ছে, সেরকম একটি বিষয় নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি এবং আপনারা জানতে চান পাবলিক চার্জটা আসলে কি, এবং পজ নিয়ে একটি কথা বলেন। পজের সাথে পাবলিক চার্জের একটা অঙ্গাঙ্গি সম্পর্ক আছে বলে আমরা মনে করি, এবং যারা জানতে চান যে পজটা কবে উঠবে, আমরা ধারণা করি এইটা যে আমাদের কথাটাই সত্যি তা নয়, ধারণার বশবর্তী হয়ে আমরা বলি যে হয়তো 18 সেপ্টেম্বর থেকে পাবলিক চার্জ যেটি কার্যকর হবে সেদিন থেকে হয়তো পজটা উঠে যেতে পারে। এটা আমাদের ধারণা, বিশ্বাস করা না করা এটা সম্পূর্ণ আপনাদের বিষয়, তবে আমরা বলছি না যে এটাই বিশ্বাস করতে হবে আপনাকে। আশা করি আজকের এই অনুষ্ঠানের আলোচনা আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।